অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় বিএনপির। ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আমরা দেশ চালাবো। সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। দলের বিরুদ্ধে ব্যবস্থার বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দাবি আদায়ের আন্দোলন মানেই যেন সড়ক অবরোধ, নাজেহাল নগরবাসী। মানুষকে জিম্মি না করার পরামর্শ সরকারের, বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞদের। আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের, 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কর না দিয়ে বিদ্যুৎ আনা চোরাচালানের সমতুল্য বলছে কাস্টমস গোয়েন্দা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না বললেন অর্থ উপদেষ্টা। খেলাপি আদায় ও সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। কাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগে 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। 5ই আগস্টের পর প্রায় দিনই দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন আন্দোলনকারীরা। 3 মাস পূর্ণ হতে না হতেই এমন নানান ইস্যুতে চাপের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব। রাস্তা অবরোধ করে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সরকারকেও একহাত নেন মির্জা ফখরুল। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে।
এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে যে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই কথা তো বলিনি এত তারিখের মধ্যে আমরা যে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান। দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে, বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগ করা বিচারপতিরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি AK-M জহিরুল হক। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে এই 3 জন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মুক্তিযুদ্ধে জামায়াতের সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি। লন্ডনে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মুক্তিযুদ্ধের সময় দেশের সবাই পাকিস্তানকে সমর্থন করলেও নাম এসেছে শুধু জামায়াতের বলেও দাবি করেন তিনি। জামায়াত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাই আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করবে সরকার। যাচাই বাছাই চলাকালীন সব ধরনের আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বিকেলে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের এই অবস্থানকে কেন্দ্র করে কলেজের বাইরে মোতায়েন করা হয় পুলিশ। সন্ত্রাসী কিংবা কেউ এখানে সংযুক্ত নেই। আমরা বারবার একটা জিনিস উল্লেখ করেছি, সাধারণ শিক্ষার্থীদের এটি আন্দোলন। এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিন আইন উপদেষ্টা বলেছেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা অযৌক্তিক, মানুষকে জিম্মি করে আন্দোলন না করার আহ্বান তার। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করেন। পরে বিকেলে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এমন যুক্তিতে একটি কমিশন গঠন করে দাবির যৌক্তিকতা যাচাই করার আহ্বান জানান। বৈঠকে ইতিবাচক সাড়া মেলায় রাতে সংবাদ সম্মেলন করে যাচাই বাছাই চলাকালীন আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয়
কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। এ সময় ট্রেনে ঢিল ছুঁড়ে নারী শিশু আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন, আমরা সেটার জন্য প্রস্তুত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটি। সরকারের 100 দিনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেছেন অর্থ উপদেষ্টা। বাজারে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সচিব বলেন, খেলাপি আদায় সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক, তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের 100 দিনে অর্থ মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোর আইন না মানা ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে গাফিলতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ফিরে আসার সম্ভাবনা সবগুলো চেষ্টা করছে। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমাদের নিয়ম কানুন খুব খারাপ না, কিন্তু মানে স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো ব্যাংক বেশ করে ফ্লাউট করতো এবং বাংলাদেশ ব্যাংক যেটা পরিচালনা করার দায়িত্ব ছিল সেটা তো আমাদের করতো। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। 1000 টাকা নিয়ে যাবে, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে করে টাকা বাজায়, সব কিছু করতে পারে না, এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পাই। অনুষ্ঠানে খেলাপি আদায়, দুর্বল প্রতিষ্ঠানকে সবল, সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান আর্থিক বিভাগের সচিব। ব্যাংকগুলোতে যে খেলাপি ঋণ এত বাড়া এবং আমাদের যে বিদেশে অর্থ পাচার, এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমেই একদম বেসিক যে ম্যান পাওয়ারকে রেশনালাইজ করে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে, জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা টাস্ক ফোর্স গঠন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে $110 কোটি। এছাড়া অতিরিক্ত $100 কোটি চাওয়া হয়েছে IMF এর কাছ থেকে, এমনটি জানিয়েছেন ইআরডি সচিব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয় রমজান সামনে রেখে খেজুরের আমদানি একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকতো, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে $2.5 থেকে $4 মার্কিন ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75,55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক হার হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র $2.5 থেকে $3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের $2.5 থেকে $4 মার্কিন শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরা মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি
চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2,681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নভেম্বর মাসে টিসিবি পণ্যের সঙ্গে 40 টাকা কেজি দরে আলুও বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবেন। কাল সকালে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পাশাপাশি টিসিবি ডিলার পয়েন্টের পাশাপাশি ঢাকায় 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে 100 টাকা লিটারে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল ও 150 টাকায় 5 কেজি চাল কিনতে পারবেন ভোক্তারা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।